সবাইকে শুভেচ্ছা, স্বাগত দুপুরের মাছরাঙা সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি ফারহানা পারভিন। শুরুতেই জানিয়ে দিচ্ছি গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। বেড়েছে দেশের মানুষের গড় আয়ু, সাক্ষরতা এবং শিশু ও মাতৃ মৃত্যুর হার পরিসংখ্যান ব্যুরোর তথ্য। 1 বছরে বিবাহ বিচ্ছেদ বেড়েছে দ্বিগুণ। যমুনার ভয়াবহ ভাঙ্গন আতঙ্কে পাবনার চর কল্যাণপুরের 12,000 মানুষ, বিলীন হয়ে গেছে বিস্তীর্ণ ফসলের মাঠ, বহু স্থাপনা। খুলনা ও বরিশাল সিটির ভোটে আওয়ামী লীগ প্রার্থীদের জয় জয়কার, ইশতেহার পূরণের আশ্বাস নতুন 2 নগর পিতার। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বছরের ব্যবধানে দেশের মানুষের গড় আয়ু 1 মাস বেড়ে দাঁড়িয়েছে 72 বছর 4 মাস, যা 2021 সালে ছিল 72 বছর 3 মাস। একই সময়ে সাক্ষরতার হার বেড়ে পৌঁছেছে 74.4 ভাগে। এ সময়ে দেশের সামগ্রিকভাবে বেড়েছে শিশু এবং মাতৃ মৃত্যুর হার। 2022 সালে 1 বছরের কম বয়সী শিশুর মৃত্যু হার ছিল 1025 জন, যা 2021 সালে ছিল 22 জন। এমন সব তথ্য উঠে এসেছে পরিসংখ্যান ব্যুরো স্যাম্পল ভাইটাল স্ট্যাটিস্টিক্স 2022-এর প্রতিবেদনে। সকালে রাজধানী পরিসংখ্যান ভবন মিলনায়তনে প্রকাশ করা তথ্য মতে এই সময়ে বেড়েছে বিয়ে এবং বিবাহ বিচ্ছেদের হারও। 2022 সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন 1018 জনের বেশি। পাশাপাশি দ্বিগুণ হারে বেড়েছে বিবাহ বিচ্ছেদ। 1 বছর নিচে বয়সী শিশু মৃত্যুর হার বেড়েছে, যেটাকে ইনফ্যান্ট মর্টালিটি বলি আমরা। আসলে এরা 22 ছিল 25 হয়েছে 1 বছরে। এখানেও আমাদের বোধহয় স্বাস্থ্য বিভাগ, আরও আমাদের বিশেষ করে পরিবার পরিকল্পনা বিভাগ, সকলের প্রতি একটু মনোযোগ দেওয়া দরকার। শিশু মৃত্যু বাড়াটা তো এটা মানে অবশ্যই কাম্য নয়। 3 দিনের সরকারি সফরে সুইজারল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওয়ার্ল্ড ফর ওয়ার্ক সামিট সোশ্যাল জাস্টিস ফর অল বিষয়ক সম্মেলনে যোগ দিতে সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে জেনেভার উদ্দেশ্যে রওনা হন তিনি। বিমানবন্দরে প্রধানমন্ত্রী বিদায় জানান বেশ কয়েকজন মন্ত্রী এবং সরকারের শীর্ষ কর্মকর্তারা। স্থানীয় সময় বিকেল 5টায় প্রধানমন্ত্রী জেনেভা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। সফরের দ্বিতীয় দিন ওয়ার্ল্ড ফর ওয়ার্ক সামিট 2023-এর প্ল্যানারি সেশনে এবং তার পরের দিন বিশ্ব অর্থনৈতিক ফোরাম আয়োজিত নিউ ইকোনমি অ্যান্ড সোসাইটি ইন স্মার্ট বাংলাদেশ শীর্ষক অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী। এছাড়া বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা প্রধানের সঙ্গে বৈঠকের পাশাপাশি সুইজারল্যান্ডে প্রবাসী বাংলাদেশিদের নাগরিক সংবর্ধনায়ও যোগ দেবেন। শুক্রবার ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা চলছে। গতরাত 1:35 হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকদের সিদ্ধান্তে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর ZM জাহিদ গণমাধ্যমকে জানান, বিএনপি নেত্রীর চিকিৎসায় আজ মেডিকেল বোর্ড বসার কথা। পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট দেখার পর পরবর্তী করণীয় ঠিক করা হবে। খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল আছে বলেও জানানো হয় বিএনপির পক্ষ থেকে। এর আগে সর্বশেষ গত 29 এপ্রিল নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য একই হাসপাতালে ভর্তি হয়েছিলেন খালেদা জিয়া। যমুনা নদীর ভয়াবহ ভাঙ্গনে আতঙ্কে দিন কাটাচ্ছে পাবনার প্রত্যন্ত চর কল্যাণপুর গ্রামের বাসিন্দারা। ইতিমধ্যে নদী গর্ভে বিলীন হয়েছে বিস্তীর্ণ ফসলের মাঠ। হুমকিতে কমিউনিটি ক্লিনিক, বাজার, পল্লী বিদ্যুতের সাবস্টেশন, ঘরবাড়ি সহ অসংখ্য অবকাঠামো। বিস্তারিত উৎপল মিজা রিপোর্টে। যমুনায় পানি বৃদ্ধির সাথে সাথে এভাবেই ভাঙছে পাবনার বেড়া উপজেলার প্রত্যন্ত চরাঞ্চল। প্রতিদিন ভয়াবহ ভাঙনে নিশ্চিহ্ন হচ্ছে বিস্তীর্ণ ফসলের ক্ষেত। ভাঙন আতঙ্কে নিজেদের বসত ভিটা ভেঙে নিয়ে চলে যাচ্ছে অনেকেই। গ্রামবাসীদের অভিযোগ, গত বছর নদী ভাঙনে এ গ্রামে বিলীন হয়েছে 2 শতাধিক বসত ভিটা। এবার ভাঙনের তীব্রতা আরও বেশি, ফলে চরাঞ্চলের আতঙ্কিত মানুষ দ্রুত ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে সম্প্রতি করেছে মানববন্ধন। আমরা আলো পেয়েছি, আমাদের আলো রক্ষার্থে আপনার যা করণীয় আমাদের করতে হবে। এই নদী ভাঙন থেকে যদি এই এলাকাকে রক্ষা না করা হয়, তাহলে সরকারের কোটি কোটি সম্পদ
যেমন বিনষ্ট হবে। এই নদী যদি ভেঙে যায় এদের বসবাস করার মতো কোনো জায়গা নেই, এর একদম অসহায়। নদী দিয়ে পাবনার মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হলেও সরকারের চলমান উন্নয়নে বদলে যায় অবহেলিত এ চরের চেহারা। প্রত্যন্ত এ গ্রামে পৌঁছেছে বিদ্যুৎ, তৈরি হয়েছে ৩৩,০০০ কেভি একটি সাব স্টেশন, চালু হয়েছে বাজার এবং কমিউনিটি ক্লিনিক। অথচ সবকিছুই পড়েছে নদী ভাঙনের হুমকিতে। চরের এলাকায় ব্রিজ হচ্ছে, চরের এলাকায় বিদ্যুৎ এসেছে, এখন যদি নদীতে সবকিছু চলে যায় তাহলে কোনো কিছুই কিন্তু করা যাবে না। আমাদের নদী ভাঙ্গিয়া দিতেছে, আমরা খুব অসহায়, আমাদের জমি জমা নাই। বিদ্যুৎ এখন নদী গর্ভে যাচ্ছে এবং বহু মানুষের ঘরবাড়ি নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। স্থানীয় পল্লী বিদ্যুৎ সমিতি বিদ্যুৎ কেন্দ্রটি রক্ষায় ভাঙন রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষকে অবহিত করেছে। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা এটা অবগত করেছি যে পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে এই কাজটা যদি যত দ্রুত সম্ভব করা যাবে তাহলে আমাদের সাবস্টেশন এবং এই বৈদ্যুতিক লাইনগুলো এই নদী ভাঙন থেকে রক্ষা পাবে। পানি উন্নয়ন বোর্ড জানায় ইতোমধ্যেই ভাঙন রোধে একটি প্রকল্প প্রস্তাবনা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। সরজমিনে ভিজিট করে আমাদের এস্টিমেট করে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে কাজ বাস্তবায়নের জন্য প্রস্তাবনা প্রেরণ করেছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের বড় স্যারেরাও এখানে ভিজিট করেছেন। আমরা জাস্ট ফাইনাল সিদ্ধান্তের অপেক্ষায়। পাবনা মানিকগঞ্জের সীমান্তের কৃষি প্রধান এই প্রত্যন্ত চরাঞ্চল রক্ষার দাবি জানিয়েছেন স্থানীয়রা। উৎপল মির্জা, মাছরাঙা সংবাদ, পাবনা। বরিশাল ও খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থীর বিজয়ের পর দুই সিটিতেই আনন্দের জোয়ার বইছে। নেতাকর্মী এবং সমর্থকদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন বিজয়ী দুই মেয়র। নগরীর উন্নয়নে সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করার কথা জানালেন তারা। ডেস্ক রিপোর্ট। সকালে নগরীর নিউ সার্কুলার রোড নিজ বাসভবনে বরিশাল সিটির নবনির্বাচিত মেয়র আবুল খায়ের আবদুল্লাহ খোকনের বাসায় সমর্থকরা ফুল নিয়ে ভিড় করেন। স্থানীয় সংসদ সদস্য সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা তাকে শুভেচ্ছা জানান। কোনো বিভেদ নয়, সবাইকে সাথে নিয়ে নতুন বরিশাল গড়তে চান নবনির্বাচিত মেয়র। এলাকার উন্নয়নের জন্য সুতরাং এই প্রত্যেকটা থেকে আমি বলবো যে এটা কোনোটার থেকে কোনোটা বাদ দেওয়া যায় না। আমার কাজ হলো এখানে যে সাধারণ নাগরিক আছে সবাই সাথে দল মত নির্বিশেষে আমি তাদেরকে নিয়ে কাজ করতে চাই। খুলনা সিটি কর্পোরেশনের জয়ের পেছনে 3 কারণ জানিয়েছেন সদ্য নির্বাচিত মেয়র তালুকদার আব্দুল খালেক। দল, সংগঠন, নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ততা ও উন্নয়নের কারণেই জয় পেয়েছেন বলে তিনি মন্তব্য করেন। সকাল 10:30টায় নগরীর 22 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয়ে কেসিসির কর্মকর্তা কর্মচারী ও নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। খালেক বলেন, নির্বাচনের আগে দেয়া তার প্রতিশ্রুতি এবং নগরীর অসমাপ্ত কাজগুলো শেষ করবেন। আমার চলমান উন্নয়নের কাজটা সমাপন করার জন্য আমরা ভোট দিই, ওনারা সেইভাবেই ভোট দিয়েছে। অতএব একটা হলো আমাদের উন্নয়নের কার্যক্রম যাতে আমরা সমাপ্তি করতে পারি তার একটা নিয়ে সাধারণ ভোট দেয়। এছাড়া দুপুর 12:30টার দিকে দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান বিজয়ী মেয়র। মুজাহিদ সাকিফ, মাছরাঙ্গা নিউজ ডেস্ক। নির্বাচনের বাকি মাত্র 7 দিন। শেষ মুহূর্তের প্রচারণায় সিলেটের প্রার্থীরা ব্যস্ত থাকলেও রাজশাহীতে আওয়ামী লীগের মেয়র প্রার্থী ছাড়া সকাল থেকে মাঠে নামেননি জাতীয় পার্টির প্রার্থী। ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী মাওলানা মুর্শিদ আলম ফারুকী ভোট বর্জনের কারণে ঝিমিয়ে পড়েছে রাজশাহী নির্বাচনী প্রচারণা। সকালে নগরীর 7 নম্বর ওয়ার্ডের ভাটাপাড়া এলাকায় পথসভা এবং গণসংযোগ করেন আওয়ামী লীগের প্রার্থী এবং সমর্থকেরা। এই সময় ইভিএম ভোট দেওয়ার পদ্ধতি নিয়েও প্রচার চালান নৌকা প্রার্থীর সমর্থকরা। এদিকে জাতীয় পার্টির প্রার্থী সাইফুল ইসলাম স্বপন সহ অন্যান্য প্রার্থীরা এখনও প্রচারে নামেননি। সিলেটের রিকাবি বাজার এবং বাসস্ট্যান্ড এলাকায় গণসংযোগ করেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী। জাতীয় পার্টির মেয়র প্রার্থী নজরুল ইসলাম বাবুল নগরীর মাছিমপুর সহ আশপাশের বিভিন্ন এলাকায় নিজের পক্ষে ভোট চান। এ সময় তিনি ইভিএম নিয়ে সংশয় প্রকাশ করেন।
আগামী মাস থেকে টিসিবির 1 কোটি ফ্যামিলি কার্ডধারীকে তেল, চিনি এবং মসুর ডালের পাশাপাশি 5 কেজি করে চাল দেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুর্শি। সেই সঙ্গে আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমায় দেশে প্রতি লিটার সয়াবিন তেলে 10 টাকা হ্রাস করা হয়েছে বলেও জানান মন্ত্রী। সকালে রাজধানী তেজগাঁওয়ে জুন মাসের দেশব্যাপী 1 কোটি ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা জানান। বলেন, টিসিবির কার্ড স্মার্ট করার কাজ চলমান রয়েছে। এ কাজ সম্পন্ন হলে যে কোনো অনিয়ম রোধ করা সম্ভব হবে। শুধু ঢাকাতেই নয়, সারা দেশের সকল কার্ডই স্মার্ট কার্ডে রূপান্তর করা হবে। এই মাসেও আমরা সারা দেশে 1 কোটি পরিবারকে দেব। আশা করি ঈদের আগেই আমরা সবাইকে দিতে পারবো। আপনারা জানেন যে আমাদের চেষ্টার ত্রুটি নাই। আগামী মাস থেকে আমরা আশা করছি যে 5 কেজি করে চালও এর সাথে যুক্ত হবে এবং সেটা সস্তায়, কম দামে যুক্ত। পোশাক কারখানায় মধ্যম স্তরের ব্যবস্থাপনায় প্রশিক্ষিত নারী শ্রমিকের মাধ্যমে উৎপাদনশীলতা 5% বাড়ানো সম্ভব, এমন তথ্য উঠে এসেছে ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন IFC পরিচালিত জেন্ডার ইকুয়ালিটি অ্যান্ড রিটার্ন গিয়ার শীর্ষক প্রশিক্ষণ কার্যক্রমের ফলাফলে। রাজধানীর একটি হোটেলে এক সেমিনারে এ তথ্য তুলে ধরা হয়। পোশাক তৈরিতে সুইং বা সেলাই একটি গুরুত্বপূর্ণ অংশ। দেশের কারখানাগুলোতে এই স্তরে কাজ করা 80% নারী শ্রমিক, কিন্তু এসব কর্মীকে যারা তদারকি করেন অর্থাৎ সুইং লাইন সুপারভাইজারদের 95% পুরুষ কর্মী। শুধু সেলাই নয়, কাপড় কাটা থেকে শুরু করে পোশাক তৈরির পুরো প্রক্রিয়ায় অপেক্ষাকৃত উঁচু স্তরে নারী শ্রমিকের হার খুবই কম। গার্মেন্টস সেক্টরে যেটা দেখা যায়, ওয়ার্কফোর্সে বেশিরভাগই হলো নারী, কিন্তু আমরা যখন লিডারশিপ পজিশন দেখি, সুপারভাইজারি রোল দেখি, সেখানে অনেক কম নারী, বেশিরভাগই পুরুষ। তো ওই জেন্ডার ইমব্যালেন্সটা আর একটু ইকুয়াল করার জন্য আমরা এই প্রোগ্রামটা শুরু করেছি। নারীদেরকে টেকনিক্যাল স্কিলস অ্যান্ড সফট স্কিলস ট্রেনিং দেওয়া হচ্ছে, তারা যাতে সেই দক্ষতাগুলো তারা ডেভেলপ করতে পারেন, যাতে তারা সুপারভাইজার হতে পারেন। প্রশিক্ষণের মাধ্যমে মধ্যম পর্যায়ের পদগুলোতে নারী কর্মীকে তৈরি করতে পারলে এ কাজে পুরুষের চেয়ে বেশি দক্ষতা দেখাতে পারেন নারীরা, যার প্রমাণ মিলেছে ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন পরিচালিত জেন্ডার ইকুয়ালিটি অ্যান্ড রিটার্ন গিয়ার শীর্ষক এক প্রশিক্ষণ কার্যক্রমে। গিয়ার প্রশিক্ষণপ্রাপ্ত কারখানার মূল্যায়নে দেখা গেছে, প্রশিক্ষণপ্রাপ্ত নারী কর্মীদের 65% এখন কাজ করছেন সুপারভাইজার হিসেবে, যাদের বেতন বেড়েছে 40%। 600-এরও বেশি নারীদেরকে ট্রেনিং দিয়েছি, যাদের মধ্যে 60% প্রমোশনের অফার পেয়েছেন, এবং তারা যখন প্রমোটেড হন তাদের স্যালারি স্কেলও বেশি থাকে। তো দেখা গিয়েছে অন অ্যাভারেজ 40% হায়ার ইনকাম থাকে ওনাদের এই সুপারভাইজারি রোলের পজিশনে। প্রশিক্ষণপ্রাপ্ত নারী শ্রমিকদের মাধ্যমে কারখানার উৎপাদনশীলতা অন্তত 5% বাড়ানো সম্ভব বলেও উঠে এসেছে গিয়ার প্রোগ্রামের মূল্যায়নে। The supervisors that were trained by the GEAR program have a more supportive, interactive, better communication style of managing, more of what we might think of as a coaching style of managing workers. 7 বছরে দেশে 74টি পোশাক কারখানায় 627 জন নারী সুইং অপারেটরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে গিয়ার প্রোগ্রামের আওতায়। ভবিষ্যতে আরও বেশি সংখ্যক কারখানার নারী শ্রমিকদের প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছে IFC। হিরজুন মীরা, মাছরাঙা সংবাদ, ঢাকা। রাজধানীর দারুস সালাম রোডের BIHS জেনারেল হাসপাতালের মেডিসিন বিভাগটির নামকরণ করা হলো প্রয়াত ব্যবসায়ী এবং ওষুধ শিল্পে বিশেষ অবদান রাখা স্যামসন চৌধুরীর নামে। আজ এটি উদ্বোধন করা হয়। আরও জানাচ্ছেন মৌমিতা জান্নাত। বাংলাদেশের ওষুধ শিল্পে বিপ্লব ঘটিয়ে দেওয়া ব্যক্তিত্ব স্যামসন চৌধুরী বাংলাদেশ ডায়াবেটিক সমিতির BIHS জেনারেল হাসপাতালের প্রতিষ্ঠাকালে ছিলেন প্রত্যক্ষ সহযোগী। বিশেষ করে এর মেডিসিন বিভাগটি গড়ে ওঠে তারই আর্থিক পৃষ্ঠপোষকতায়। কৃতজ্ঞতা ও ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে এবার হাসপাতাল কর্তৃপক্ষ অনন্য এই মানুষটির নামে নামকরণ করল মেডিসিন বিভাগের। সেই সাথে বিভাগটির দেওয়ালে রচিত হয়েছে স্যামসন চৌধুরীর মুরাল। আজ হলো আনুষ্ঠানিক উদ্বোধন। বক্তারা জানান, ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠা লগ্ন থেকেই ছিল স্যামসন চৌধুরীর পৃষ্ঠপোষকতা ও সহযোগিতা। খালি যে শিল্পপতি তা না, এমপ্লয়ার তা না, এবং তার সুনাম ছিল যে অত্যন্ত মানবিক, দক্ষ, মানবিক কথার মধ্যে দিচ্ছি যে এমপ্লয়ার ছিল। আমরা তার স্মৃতি, তার যে মানবিক মূল্যবোধ, মানুষের সেবা
সেটা ধরে রাখার চেষ্টা করব। আয়োজনের প্রধান অতিথি স্কয়ার ফার্মার ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী ডায়াবেটিক সমিতির নানা সেবামূলক কর্মকাণ্ডের প্রশংসা করে বলেন, স্কয়ার আনন্দিত পাশে থাকতে পেরে। পাশাপাশি স্কয়ারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের প্রতি এই শ্রদ্ধা নিবেদনের জন্য প্রতিষ্ঠানটির সদস্যদের ধন্যবাদ জানান তিনি। আসলে বাংলাদেশে একটা অনন্য প্রতিষ্ঠান সাধারণ মানুষের দোরগোড়ায় সেবাটা পৌঁছে দিয়ে আপনারা কাজ করছেন, এটা অনেক বড় বিষয় এবং তার সঙ্গে আমরা সামান্যভাবে জড়িত হতে পেরে আমরা নিজেদেরকে অত্যন্ত ধন্য মনে করছি। আজকে একটা আমাদের জন্য স্কয়ারের জন্য একটা বিশেষ দিন যে তার প্রতিষ্ঠাতা চেয়ারম্যানকে আপনারা এইভাবে বিশেষ সম্মান দেখিয়েছেন, আমরা তার জন্য অত্যন্ত কৃতজ্ঞ আপনাদের সবার কাছে। এ সময় প্রদর্শিত হয় স্যামসন এইচ চৌধুরীর কর্মময় জীবনের উপর নির্মিত প্রামাণ্য চিত্র। মৌমিতা জান্নাত, মাছরাঙা সংবাদ, ঢাকা। একে একে 23টি কলম গিলে খাওয়ার সিরাজগঞ্জের মোতালেব আলোচিত সেই রোগী সুস্থ হয়ে গতকাল মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল ছেড়ে বাড়ি ফিরেছেন। সিরাজগঞ্জের প্রতিনিধি মাহমুদুল হাসান উজ্জ্বলের রিপোর্ট। এই ফুলের শুভেচ্ছা জানান দিচ্ছে আর নয় মাদক, সুস্থ আর স্বাভাবিকতা হোক মোতালেবের পরবর্তী জীবনের পথ চলা। গতকাল বিকেলে শহীদের মনসুর আলী মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে মোতালেবকে এভাবেই বিদায় জানান সার্জারি বিভাগের চিকিৎসক দল। তবে নিয়মিত তদারকিতে থাকার পরামর্শ দেন তারা। আর কেউ যেন নেশা না করে, আর কেউ যেন কলম না খায়, সে প্রতি মাসে আমাদের এখানে আসবে, আমরা প্রতি মাসে তাকে ফলো আপ করবো। এদিকে অ্যান্ডোস্কোপির মাধ্যমে কোনো প্রকার কাটাছাটা ছাড়াই মুখ দিয়ে একে একে 23টি কলম বের করে আনা দেশের চিকিৎসার ইতিহাসে একটি দুর্লভ ঘটনা বলে মনে করেন হাসপাতালের চিকিৎসকরা। আমাদের বিশ্বমানের যে অলিম্পাস CV170 মেশিন এখানে আছে এবং সেটা নিয়ে আমরা আমাদের রোগীকে এই অত্যাধুনিক চিকিৎসা সেবা সিরাজগঞ্জ জেলা শহর থেকে দিতে পেরেছি। চিকিৎসকদের আন্তরিকতায় মুগ্ধ মোতালেব ও তার স্বজনরা। ডাক্তারকে বলছে আমার টাকা পয়সা থাকলে আমি ডাক্তারকে সব দান করে যাই, আমি এরকম খুশি আর কি। আমার তো আর্থিক অবস্থা ভালো না যে এখান থেকে ঢাকা দিয়ে পাঠাইতো, তাহলে তো আমার উপায় থাকতো না। গেল 15 মে পেটে ব্যথা নিয়ে মোতালেব ভর্তি হন হাসপাতালের মেডিসিন বিভাগে। পরে তাকে সার্জারি বিভাগে অ্যান্ডোস্কোপির মাধ্যমে চিকিৎসকরা দেখতে পান তার পেটের মধ্যে 23টি কলম। মাদকের নেশায় মানসিক ভারসাম্য হারিয়ে কলমগুলো খেয়ে ফেলেছিলেন সিরাজগঞ্জের বেলকুচির কুকনি আটারদা গ্রামের মোতালেব। মাহমুদুল হাসান উজ্জ্বল, মাছরাঙা সংবাদ, সিরাজগঞ্জ। বছরে প্রায় 3.5 কোটি টাকা বেতন নিচ্ছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের হেড কোচ চান্দিকা হাতুরা সিংহে। পাশাপাশি ইংল্যান্ড এবং ভারতের বিপক্ষে সিরিজের সাফল্যের জন্য বোর্ড যে বোনাস দিয়েছে শেষ করছে দুপুরের মাছরাঙা সংবাদ। যাবার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। বেড়েছে দেশের মানুষের গড় আয়ু, সাক্ষরতা এবং শিশু ও মাতৃ মৃত্যুর হার। পরিসংখ্যান ব্যুরোর তথ্য, 1 বছরে বিবাহ বিচ্ছেদ বেড়েছে দ্বিগুণ। যমুনার ভয়াবহ ভাঙ্গন আতঙ্কে পাবনার চর কল্যাণপুরের 12,000 মানুষ, বিলীন হয়ে গেছে বিস্তীর্ণ ফসলের মাঠ, বহু স্থাপনা। খুলনা ও বরিশাল সিটির ভোটে আওয়ামী লীগ প্রার্থীদের জয় জয়কার, ইশতেহার পূরণের আশ্বাস নতুন 2 নগর পিতা। এ ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে, ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন এবং অনুষ্ঠান। দর্শক, করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে এলেও চলছে বায়ু দূষণ, তাই বাইরে বের হলে এখনো মাস্ক পরুন, অন্যকে প্রতি উৎসাহিত করুন। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রয়েছে।